আছে। আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো বরাবরের মতোই আমাদের শনিবার অর্থাৎ কেমিস্ট্রি ক্লাস শুরু হয়ে গিয়েছে ঠিক 8টায়। আর আজকের আমাদের কেমিস্ট্রি ক্লাসটি স্পন্সর করেছে কেমিস্ট্রি পাওয়ার পাওয়ার সিরিজের একটি বই কেমিস্ট্রি পাওয়ার আমাদেরকে স্পন্সর করেছে আজকের ক্লাসটি। তো তোমরা যারা ক্লাসটি করতে চাও তারা দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, যে যত পারো মেনশন করো এবং ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে আমরা অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করতে পারি। তো আমি কমেন্ট সেকশনে যাচ্ছি, যারা আসছে তারা কি বলে দেখা যাক। নাহিদা জামান বলছে কি ক্লাস? কেমিস্ট্রি ক্লাস। ওয়ালাইকুম আসসালাম, অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম। তো দ্রুত জয়েন হয়ে যাও সবাই, অনেক স্টুডেন্ট একসাথে আমরা ক্লাস করব আজকে, অনেক মজা করে ক্লাস করব এবং তোমাদের জন্য আজকে একটি সারপ্রাইজ আছে, সেটাও বলে দিব। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের সবাই যেই চ্যাপ্টারটি নিয়ে আতঙ্কিত অবস্থায় থাকি ইন্টারমিডিয়েটের একেবারে শুরু থেকে, এবং অ্যাডমিশনে তো অবশ্যই আছে, আমাদের অনেক ধকল যায়, অনেক পড়াশোনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এরপরও যে জিনিসটা আমাদের কাছে মাঝে মধ্যে অসাধ্য মনে হয়, সেই চ্যাপ্টারটি থেকে আমরা আজকে কথা বলবো। সো দেখা যাক, আমরা আমাদের নামটা লিখে ফেলি প্রথমে। আমাদের আজকের বহুল আকাঙ্ক্ষিত ক্লাসটি হচ্ছে জৈব রসায়নের উপর। সো বুঝতেই পারছো খুবই স্পেশাল একটি ক্লাস, আমরা সবাই বন্ধুদেরকে মেনশন করব এবং শেয়ার করে দিব যাতে করে অনেক স্টুডেন্ট একসাথে আমরা ক্লাস করতে পারি এবং ক্লাসটি অনেক মজাদার হবে। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। সুহেল বলছে আমি কি অসুস্থ নাকি? না, আমি সুস্থই আছি, হয়তো সাউন্ডটা খুব কাছ থেকে শোনা যাওয়ার কারণে এমনটি মনে হচ্ছে। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কোন চ্যাপ্টার? আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। জাহিদ বলছে কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি আমাদের জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, একজন আমাকে বলছে এক্সাম হয় না কেন? এক্সাম অবশ্যই হবে, অনেকগুলো এক্সাম নেওয়া হবে, অনেকগুলো এক্সাম নেওয়া হবে। সো এক্সাম নিয়ে আমরা কোনো টেনশন করব না, আপাতত আমরা পড়াশোনায় ফোকাস করব, ঠিক আছে? আমি কিন্তু এখনও মেনশন তেমন একটা দেখতে পাচ্ছি না। সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, একেবারে পাবলিক ভিডিও, সবাই ইজিলি দেখতে পারবে। জৈব রসায়ন। আচ্ছা, জৈব রসায়ন নিয়ে তো কথা বলতে গেলে আমাদের মাথায় প্রথমে আসে অনেক বড় বড় বিক্রিয়া, অনেক কঠিন কিছু। তবে এখানে আমরা একটা ফর্মালিটি মেনটেন করার জন্য একেবারে শুরুতেই ইতিহাস সম্পর্কে একটু জানতে হবে। প্রত্যেকটা কাজের একটা ইতিহাস থাকে, সো ইতিহাসটা জানতে হবে। কারা এই অর্গানিক কেমিস্ট্রিটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, ফাউন্ডিং ফাদার যারা ছিলেন, সবার সম্পর্কে আমরা একটু একটু জানতে হবে। আজকে আমি একটা সাল লিখছি প্রথমে, সেটা হচ্ছে 1828 সাল। বোঝাই যাচ্ছে অনেক আগে, প্রায় 200 বছর আগে। 1828 সাল। এই সালের আগে অর্গানিক কেমিস্ট্রির অবস্থা কেমন ছিল? 1828 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 150-200 বছর আগে, ধারণা করা হতো মৃত প্রাণী এবং উদ্ভিদ দেহ মাটির নিচে মিলিয়ন বছর চাপা পড়ার কারণে ওই মৃত প্রাণী এবং উদ্ভিদ দেহ অর্থাৎ জীবদেহের একটা উল্লেখযোগ্য কেমিক্যাল চেঞ্জ হয়, একটা রাসায়নিক পরিবর্তন হয়। এই রাসায়নিক পরিবর্তনের ফলে তৈরি হয় পেট্রোলিয়াম, বা এটাকে আমরা বলতে পারি জীবাশ্ম জ্বালানি। পেট্রোলিয়াম বা যেটাকে আমরা বলি ফসিল, জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি
তাহলে কি বললাম, মৃত প্রাণী এবং উদ্ভিদদেহ মাটির নিচে মিলিয়ন বছর ধরে চাপা পড়ে থাকার কারণে রাসায়নিক পরিবর্তনের ফলে যে যৌগ উদ্ভূত হয় সেটাকে বলা হয় জৈব যৌগ। অর্থাৎ জৈব যৌগের কনসেপ্টটা ছিল অনেকটা এরকম, জীব থেকে আহরিত যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়। ঠিক আছে, কিন্তু এখানে আরো কিছু কথা বলার থাকে, সেটা হচ্ছে সে সময় ধারণা করা হতো জৈব যৌগকে কোনোভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় না। আমরা জানি অজৈব যৌগগুলোকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মাধ্যমে, কিন্তু বলা হচ্ছে জৈব যৌগগুলোকে এভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় না, এই ধারণাটি তখন ছিল। কিন্তু আচ্ছা, এই ধারণা সম্পর্কে আরেকটি কথা বলে রাখি। ধারণাটি কে দিয়েছিলেন? তোমরা একটি মতবাদের নাম শুনেছিলে, প্রাণশক্তি মতবাদ। প্রাণশক্তি মতবাদ। আচ্ছা বলো তো দেখি, প্রাণশক্তি মতবাদ কে প্রদান করেছিলেন? প্রাণশক্তি মতবাদ প্রদান করেছিলেন বার্জেলিয়াস নামক একজন সায়েন্টিস্ট। বার্জেলিয়াস নামক একজন বিজ্ঞানী প্রাণশক্তি মতবাদ কথাটি বলেছিলেন। ঠিক আছে, অর্থাৎ তাকে বলা হয় প্রাণশক্তি মতবাদের প্রবক্তা। বার্জেলিয়াস সম্পর্কে আমরা আরেকটা ইনফরমেশন জেনে রাখবো, সেটা হচ্ছে জৈব যৌগ নামকরণ করেছিলেন। জৈব যৌগ নামকরণ করেছিলেন। জৈব যৌগ নামকরণ কে করেছিলেন? বিজ্ঞানী বার্জেলিয়াস। তাহলে বার্জেলিয়াস থেকে আমরা দুটি তথ্য জানলাম, একটা হচ্ছে প্রাণশক্তি মতবাদের প্রবক্তা এবং আরেকটি হচ্ছে জৈব যৌগ নামের প্রবক্তা। গেল। এবার আসি আমরা ইতিহাসের আরেকটু পরে আসি, অর্থাৎ এতক্ষণ আমরা কথা বলছিলাম 1828 সালের আগের দিকে। 1828 সালে কি হয়েছিল? 1828 সালে আমার হাতে আমি কেমিস্ট্রি পাওয়ার বইটি নিচ্ছি এবং আজকের ক্লাসটি আমি বই যেভাবে আছে ঠিক সেভাবেই আগাবো। 1828 সালে একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ফ্রিডরিক উইলার বা ফ্রিডরিক ভোলার। ফ্রিডরিক উইলার। ফ্রিডরিক উইলার নামক একজন সায়েন্টিস্ট ল্যাবরেটরিতে একটি বিশেষ কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? তিনি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ল্যাড সায়ানাইটের একটি বিক্রিয়া দিয়েছিলেন। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ল্যাড সায়ানাইটের বিক্রিয়া দিয়েছিলেন। বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়েছিল? বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট। দেখা যায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেটটি পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে নিজে নিজেই ইউরিয়াতে পরিণত হয়। NH2CO NH2 ইউরিয়াতে পরিণত হয়। আচ্ছা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইউরিয়া একটি জৈব যৌগ। কেন জৈব যৌগ? আমরা জানি প্রাণীদেহে রেচন পদার্থ হিসেবে প্রধান রেচন পদার্থ হচ্ছে এই ইউরিয়া। ইউরিয়া ভাইয়া কিভাবে সৃষ্টি হয়? আমরা জানি প্রোটিন জাতীয় খাদ্য বিপাকের ফলে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে এই ইউরিয়াটি তৈরি হয়। ঠিক আছে, সো আমরা বলতে পারি ইউরিয়া হচ্ছে একটি জৈব যৌগ। তবে ইউরিয়া তৈরির নেপথ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই দুটি যৌগ থেকে বিক্রিয়ার মাধ্যমে আমরা ইউরিয়া পাচ্ছি, তারা প্রত্যেকে হচ্ছে অজৈব যৌগ। অজৈব যৌগ। এই বিক্রিয়াটির মাধ্যমে ফ্রিডরিক ভোলার বেশ কিছু সিদ্ধান্ত আমাদেরকে দিতে পেরেছিলেন। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে জৈব যৌগকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়। একটা সময় ধারণা করা হতো জৈব যৌগ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় না, কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয় যে জৈব যৌগ ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায়। ল্যাবরেটরিতে প্রস্তুত করা যায় এবং শুধুমাত্র মৃত প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে জৈব যৌগ পাবো বিষয়টি এমন নয়। আমরা ল্যাবরেটরিতে অজৈব যৌগ থেকেও কি পেতে পারি? জৈব যৌগ পেতে পারি। ঠিক আছে, আশা করি আমরা বিষয়গুলো বুঝছি। এবার আসি তাহলে জৈব যৌগ আমরা বলতে পারি একটু আধুনিক অবস্থায় এসেছে 1828 সালে। পরবর্তীতে অর্থাৎ 1828 সালের পরে বলা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হবে জৈব যৌগ। কিন্তু এই কথাটিও তেমন একটি ভ্যালিডিটি পায়নি। কেন পায়নি? কিছু যৌগ আছে যেমন কার্বন টেট্রাক্লোরাইড। তোমরা জানো
কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটি জৈব যৌগ, কিন্তু এখানে আমরা কোনো হাইড্রোজেন দেখতে পাচ্ছি না। কোনো হাইড্রোজেন না থাকা সত্ত্বেও কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটি জৈব যৌগ। তাহলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলতে পারি না। তাহলে একেবারে লেটেস্ট যে সংজ্ঞা সেটি আমরা দাঁড় করাই। লেটেস্ট সংজ্ঞাটি হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগগুলো, অর্থাৎ হাইড্রোকার্বনের জাতক সমূহকে বলা হয় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ, অর্থাৎ হাইড্রোকার্বনের জাতক সমূহকে বলা হয় জৈব যৌগ। এই সংজ্ঞা অনুসারে আমরা সমস্ত জৈব যৌগকে ব্যাখ্যা করতে পারি। এবার আসি কার্বন টেট্রাক্লোরাইড জৈব যৌগ, এটা আমরা এই সংজ্ঞা অনুসারে বলতে পারি কিনা। তোমরা জানো সম্পৃক্ত হাইড্রোকার্বন তথা অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে একটি হাইড্রোকার্বন। মিথেনকে আমি যদি সূর্যালোক বা ইউভি লাইটের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই, ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের মাধ্যমে আমরা 4টি ধাপে কার্বন টেট্রাক্লোরাইড পেতে পারি। খেয়াল করি, কার্বন টেট্রাক্লোরাইড যৌগটির মাদার কম্পাউন্ড বা মাতৃযৌগ হচ্ছে মিথেন। সো হাইড্রোকার্বন অর্থাৎ মিথেন এবং হাইড্রোকার্বনের জাতক অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডকে আমরা বলতে পারি জৈব যৌগ। তাহলে জৈব যৌগের সংজ্ঞাটি আমাদের কাছে এখন মোটামুটি ক্লিয়ার। এ পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের নতুন একটি টপিকে। এখান থেকে কোন কোন বিষয়গুলি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, আমি যে বিক্রিয়াটি লিখেছিলাম ইউরিয়া প্রস্তুতির বিক্রিয়া, ওই বিক্রিয়াটি হচ্ছে জৈব রসায়নের সূচনাকারী বিক্রিয়া, অর্থাৎ প্রথম বিক্রিয়া। ঠিক আছে, আর ইউরিয়া হচ্ছে ল্যাবরেটরিতে প্রস্তুতকৃত প্রথম জৈব যৌগ। আচ্ছা, এবার আসি আমাদের বই থেকে আমরা কিছু ইনফরমেশন জেনে নিব। আমাদের বই লেখা আছে কিছু অজৈব কার্বন যৌগ কিন্তু জৈব যৌগ নয়। এমন কিছু যৌগ আছে কার্বনের যারা জৈব যৌগ নয়, যেমন কার্বনের অক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এরা কিন্তু জৈব যৌগ নয়, এরা হচ্ছে অজৈব যৌগ। এভাবে আমরা বেশ কিছু কার্বনযুক্ত যৌগ কিন্তু অজৈব যৌগ, এরকম একটা লিস্ট আমাদের বই তোমরা পেয়ে যাবে যারা বইটি কালেক্ট করেছো। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলে বইটি কিভাবে কালেক্ট করতে পারবে, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের সিনিয়র শিক্ষক শ্রদ্ধেয় লিমন ভাইয়ের নাম্বার দেওয়া আছে আমাদের পেজে। তো ওই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো এবং অথবা মেসেজ করো, তাহলে তিনি তোমাদেরকে বই সম্পর্কে যত ইনফরমেশন দরকার সবগুলো দিয়ে দিবেন। আর আমরা এরপরের যে টপিক সেটিতে আমরা যাচ্ছি, জৈব যৌগ গঠনে কার্বনের বিশিষ্টতা। জৈব যৌগ গঠনে কার্বনের বিশিষ্টতা। কেন একটা জৈব যৌগে কার্বন বেশি স্পেশাল সেটা আমরা জানবো। মাথায় রাখতে হবে, পৃথিবীতে যত জৈব যৌগ আছে আমরা জানি টোটাল জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লক্ষের মতো, 80 লক্ষ বা তার বেশি। প্রত্যেকটা জৈব যৌগের কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। কেন্দ্রীয় পরমাণু কি? প্রত্যেকটা জৈব যৌগের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেহেতু বুঝতে পারলাম যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, সো কার্বনের বৈশিষ্ট্যের কারণে জৈব যৌগেরও বৈশিষ্ট্যের অনেক হেরফের হতে পারে। কি কি বৈশিষ্ট্য হতে পারে সেটা আমরা এখন কথা বলবো। আচ্ছা, তাহলে বলি, প্রথম কথাটি হচ্ছে জৈব যৌগের সংখ্যা ভিত্তিক একটা তথ্য আমরা জানবো। পৃথিবীতে যেখানে অজৈব যৌগের সংখ্যা হচ্ছে 1 লক্ষ বা তার সামান্য কম বেশি 1 লক্ষ, সেখানে জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 80 লক্ষ
বুঝতেই পারছো জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের সংখ্যার চেয়ে 80 গুণ বেশি। এত বেশি হওয়ার কারণ কি? এত বেশি হওয়ার কারণ হচ্ছে জৈব যৌগ গঠনে কার্বনের বিশিষ্টতা। কারণগুলো আমরা একটু জেনে নিব। তিনটা কারণ আছে, বেসিক তিনটা কারণ। একটা হচ্ছে পলিমারাইজেশন বা পলিমারকরণ, পলিমারাইজেশন বা পলিমারকরণ। আরেকটা কারণ হচ্ছে আইসোম্যারিজম, আইসোম্যারিজম, এবং হচ্ছে ক্যাটেনেশন। এই তিনটি হচ্ছে বেসিক কারণ। জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার বেসিক কারণ হচ্ছে এই তিনটি। প্রথমে আসি ক্যাটেনেশন সম্পর্কে। আমরা জানি ক্যাটেনেশন শব্দটি এসেছে ক্যাটেনা নামক একটি শব্দ থেকে। ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে চেইন বা শিকল, চেইন বা শিকল। ঠিক আছে, কার্বন পরমাণুসমূহ শিকল বা চেইন যেভাবে পরস্পরের সাথে যুক্ত থাকতে পারে, কার্বন পরমাণুসমূহও পরস্পরের সাথে যুক্ত হতে পারে। অনেকগুলো কার্বন পরমাণু নিজেদের সাথে যুক্ত হতে পারার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি ক্যাটেনেশন। ঠিক আছে, আচ্ছা এবার আসি ক্যাটেনেশন কেন হয়। ক্যাটেনেশন কেন হয়? ক্যাটেনেশন হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে কার্বন পরমাণুর মোটামুটি ইলেকট্রন আসক্তি। আমরা জানি কার্বন পরমাণুর একটা মিডিয়াম লেভেলের ইলেকট্রন আসক্তি থাকে। মোটামুটি তড়িৎ ঋণাত্মকতা, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5 এবং হচ্ছে আরেকটা কারণ কার্বনের উচ্চ বন্ধন শক্তি। কার্বনের উচ্চ বন্ধন শক্তি হলে যৌগগুলোর স্থায়িত্ব বেশি থাকে। কেন স্থায়িত্ব বেশি থাকে? ধরো তুমি একটি যৌগ গঠন করলে, এখন ওই যৌগের বন্ধনগুলো দৃঢ় না, অর্থাৎ শক্ত না, তাহলে কি হতে পারে? বন্ধনটি খুব সহজেই ভেঙে যেতে পারে। যদি ভেঙে যায় তাহলে যৌগের স্থায়িত্ব থাকবে না। একটা যৌগ টিকে থাকতে হলে তার স্থায়িত্ব থাকতে হবে, আর স্থায়িত্ব থাকতে হলে বন্ধন শক্তির মানটা বেশি হতে হবে। কার্বনের বন্ধন শক্তির মানটাও বেশি। আচ্ছা, ক্যাটেনেশনের ফলাফল, অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা কাজের একটা ফলাফল থাকে। ক্যাটেনেশনের ফলাফল কি? ক্যাটেনেশন হলে কি লাভ? ক্যাটেনেশনের ফলাফল হচ্ছে ফোলারিন্স। এবার প্রশ্ন হচ্ছে ফোলারিন্স কি? হোয়াট ইজ ফোলারিন? ফোলারিন হচ্ছে 30 থেকে 70টি কার্বন পরমাণু, অর্থাৎ 30-এর বেশি 70-এর মধ্যে 30 থেকে 70টি কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভর বিশিষ্ট যৌগ গঠন করা। এই যৌগগুলোকে আমরা বলি ফোলারিন। অনেকগুলো ফোলারিন পাওয়া যায়, সবাইকে আমরা একসাথে বলি ফোলারিন্স। তবে অনেকগুলো ফোলারিনের মধ্যে 4টি উল্লেখযোগ্য ফোলারিন হচ্ছে C32, অর্থাৎ 32টি কার্বন পরমাণু নিজেদের সাথে যুক্ত হয়ে যেটি গঠন করে সেটিকে আমরা বলি C32। C50 50টি কার্বন পরমাণু, C60, C70 এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ফোলারিন। তবে এদের মধ্যে C60 ফোলারিনটির গুরুত্ব একটু বেশি, এটা নিয়ে বেশি আলোচনা করা হয়। এটা থেকে কয়েকটা ইনফরমেশন বলছি, সবাই একটু মনে রাখবো। সেটা হচ্ছে C60 ফ্লোরিনকে বলা হয় বুকমিনস্টার বাকিবল, এবং এটা দেখতে হচ্ছে ফুটবলের মতো। এটা শেপটা কেমন? ফুটবলের মতো। আরেকটা ব্যাপার হচ্ছে এই C60 বাকিবলের প্রত্যেকটা কার্বনের সংকরায়ন হয় sp2। 60টা কার্বনের প্রত্যেকের সংকরায়ন হচ্ছে sp2, এবং এটার আণবিক ভর হচ্ছে 720। তাহলে আমরা ক্যাটেনেশন সম্পর্কে মোটামুটি জেনে ফেললাম। এরপর আসি জৈব যৌগে কার্বনের বিশিষ্টতা, অর্থাৎ অনেক বেশি সংখ্যক জৈব যৌগ পৃথিবীতে থাকার 2 নম্বর কারণটি হচ্ছে পলিমারাইজেশন বা পলিমারকরণ। পলিমারকরণ হচ্ছে একটি উল্লেখযোগ্য কারণ। পলিমারকরণ কি? আমরা জানি একটি মনোমার থাকে পলিমারকরণ বিক্রিয়ায়। ওই মনোমার, অর্থাৎ অনেকগুলো মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে অনেকগুলো মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভর বিশিষ্ট যে যৌগ গঠন করে, সেই যৌগ গঠন করার প্রক্রিয়াটাকে আমরা বলি পলিমারকরণ প্রক্রিয়া বা পলিমারাইজেশন। যেমন তোমরা জানো ইথিলিন থেকে আমরা তৈরি করতে পারি পলিথিন। ইথিলিন থেকে আমরা কি তৈরি করি? n সংখ্যক ইথিলিনকে অনেক বেশি তাপমাত্রা এবং অনেক বেশি চাপে যদি তুমি চালনা করো, তাহলে তুমি পেয়ে যাবে পলি ইথিলিন বা পলিথিন, যেটা আমরা পলিথিন শিল্পে ব্যবহার করে থাকি। সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে আইসোম্যারিজম।
সমানতার কারণেও কিন্তু আইসোমেরিজম শব্দের বাংলা অর্থ হচ্ছে সমানতা। সমানতার কারণেও কিন্তু জৈব যৌগের সংখ্যা অনেক বেশি হয়। সমানতা কি জিনিস? একই আণবিক সংকেত বিশিষ্ট এবং ভিন্ন গাঠনিক সংকেত যুক্ত যৌগগুলোকে আমরা পরস্পরের সমানও বলে থাকি। কি হতে হবে? আণবিক সংকেত একই হবে দুই বা ততোধিক যৌগের, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে উল্লেখযোগ্য হারে পরিবর্তন লক্ষ্য করা যাবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি আইসোমেরিজম বা সমানতা। যেমন অ্যালকোহল এবং ইথার, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল এবং 3 কার্বন বিশিষ্ট একটা ইথার যদি তুমি পাশাপাশি রাখো, তাহলে দেখতে পাবে তাদের প্রত্যেকে একই আণবিক সংকেত যুক্ত হয়ে থাকে, তবে গাঠনিক সংকেতে ভিন্নতা থাকে, ফলে জৈব যৌগের সংখ্যাটা বৃদ্ধি পায়। তো এই কারণগুলো আমরা মোটামুটিভাবে জেনে ফেললাম। এখান থেকে আমরা ক্যাটেনেশনের উদাহরণগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমার ইন্টারনেট পাচ্ছে না কেন? আমার ওয়াইফাই ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু কমেন্ট বক্সটা দেখি। একজন বলছে আচ্ছা আমরা চেষ্টা করব নিজেদের মধ্যে গল্প কম করার জন্য, ক্লাসে মনোযোগ দিব, মনোযোগ সহকারে সবাই ক্লাস করব। তাহলে জৈব যৌগ গঠনে কার্বনের বিশিষ্টতা আমরা জানলাম। এবার আসি জৈব যৌগে কার্বনের সংকরণ। বেসিক্যালি জৈব যৌগে কার্বন পরমাণু 3 ধরনের সংকরায়ন দেখাতে পারে। একটা হচ্ছে sp সংকরণ, sp2 সংকরণ এবং হচ্ছে sp3 সংকরণ। sp3 এর বেশি সংকরণ কিন্তু দেখাতে পারে না, অর্থাৎ sp3d, sp3d2, d2sp3, sp3d3 এই জাতীয় সংকরণ কিন্তু কার্বন দেখাতে পারে না। কেন দেখাতে পারে না? কারণ উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর সর্বশেষ কক্ষপথে 4টি বিজোড় ইলেকট্রন থাকে। আমরা জানি উত্তেজিত অবস্থায় সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যাটা তার যোজ্যতা নির্দেশ করে। তো সেজন্য সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রনের সংখ্যার বেশি আসলে হাইব্রিড অরবিটাল সৃষ্টি হতে পারে না। সো এই 3 ধরনের সংকরণ বেসিক্যালি প্রদর্শন করে। আচ্ছা, সাধারণত কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেখানে sp3 সংকরণ হয়। কার্বন কার্বন একক বন্ধন থাকলে sp3 সংকরণ হয়। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ হয় এবং কার্বন কার্বন একক বন্ধনে হচ্ছে sp3, কার্বন কার্বন দ্বিবন্ধনে হচ্ছে sp2 এবং কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে সেক্ষেত্রে আমরা পাবো sp সংকরায়ন। তাহলে জৈব যৌগ গঠনে কার্বনের বিশিষ্টতা অর্থাৎ কার্বনের সংকরায়নটি আমরা জানলাম। এরপর তোমাদের যে জিনিসটা জানতে হবে নিজেদের থেকে সেটা হচ্ছে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। রিটেন প্রশ্নে আসতে পারে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে 3টি পার্থক্য লিখো, প্রশ্নটি আসতে পারে। সো আমরা যারা রিটেন প্রিপারেশন নিব তারা এই প্রশ্নটি খেয়াল রাখবো। তো এখানে আরও অনেক কিছু বলার আছে থিওরিটিক্যাল, সব কিছু বলা সম্ভব হবে না, আমরা একেবারে কমন পার্টগুলো বলে যাব। এরপর হচ্ছে আমরা জানবো জৈব যৌগ থেকে পৃথকীকরণ। যারা স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয় আপেলে কোন ধরনের অ্যাসিড থাকে, তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে, এরপর হচ্ছে দধিতে কোন ধরনের অ্যাসিড থাকে। তো জৈব যৌগ থেকে কোন কোন অ্যাসিডগুলো পৃথকীকরণ করা যায় এবং অ্যাসিডগুলোর সোর্স বা উৎস কি
সেটাও আমাদের জানা থাকতে হবে। এ পর্যায়ে আমরা জানবো জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগকে আমরা কিভাবে শ্রেণীবিন্যস্ত করতে পারি। শ্রেণীবিভাগ, আমরা দুই ভাগে বেসিক্যালি প্রথমত শ্রেণী বিভক্ত করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক, মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক, এবং আরেকটি অংশে আমরা শ্রেণী বিন্যস্ত করতে পারি, সেটা হচ্ছে সাইক্লিক বা চাক্রিক যৌগ। সাইক্লিক বা চাক্রিক যৌগ, দুই ভাগে আমরা প্রধানত শ্রেণীবিন্যস্ত করতে পারি। একটা হচ্ছে মুক্ত শিকল, অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের প্রান্তীয় কার্বনদ্বয় পরস্পরের সাথে যুক্ত থাকে না তাদেরকে আমরা বলি মুক্ত। আর যদি প্রান্তীয় কার্বনদ্বয় অর্থাৎ প্রথম কার্বন এবং শেষ কার্বন যদি পরস্পরের সাথে যুক্ত থাকে সেই যৌগগুলোকে আমরা বলি সাইক্লিক বা চাক্রিক যৌগ। এবার আসি মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে কি আছে। মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে আমরা সাধারণত দুই ধরনের যৌগ পেয়ে থাকি। এক ধরনের যৌগকে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সম্পৃক্ত, এবং আরেক ধরনের অংশকে আমরা বলি অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগ অর্থাৎ অ্যালকেন সমূহ হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমরা পেয়ে যাই অ্যালকিন, অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন সমূহ হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই পর্যায়ে আমরা জানবো সাইক্লিক বা চাক্রিক যৌগ সম্পর্কে। সাইক্লিক বা চাক্রিক যৌগ সম্পর্কে। সাইক্লিক বা চাক্রিক যৌগ দুই ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে। একটাকে আমরা বলি হোমোসাইক্লিক যৌগ, হোমোসাইক্লিক। আর একটা যৌগকে আমরা বলতে পারি হেটারোসাইক্লিক কম্পাউন্ড বা হেটারোসাইক্লিক যৌগ। আচ্ছা, হোমোসাইক্লিক কি, হেটারোসাইক্লিক কি? হোমোসাইক্লিক হচ্ছে ওই সমস্ত সাইক্লিক বা চাক্রিক যৌগ যেখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকে। কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকলে ওই সমস্ত চাক্রিক যৌগগুলোকে আমরা বলি হোমোসাইক্লিক যৌগ। আর যদি কোনো চাক্রিক যৌগে কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো হেটারো পরমাণু উপস্থিত থাকে, অন্য কোনো হেটারো পরমাণু উপস্থিত থাকে, অন্য কোনো হেটারো পরমাণু বলতে কি কি হতে পারে, যেমন নাইট্রোজেন হতে পারে, হ্যালোজেন হতে পারে, সালফার হতে পারে, ফসফরাস হতে পারে, অক্সিজেন হতে পারে। ঠিক আছে, এই সমস্ত হেটারো পরমাণু যদি উপস্থিত থাকে তখন আমরা ওই চাক্রিক বা সাইক্লিক যৌগকে বলি হেটারোসাইক্লিক যৌগ। দুই ধরনের পেলাম, একটা হচ্ছে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। হোমোসাইক্লিক আবার দু ধরনের হতে পারে, হোমোসাইক্লিক যৌগ আবার দু রকমের হতে পারে। হোমোসাইক্লিক যৌগ আবার হতে পারে দু রকমের। একটাকে আমরা বলি হচ্ছে অ্যালিসাইক্লিক, আর একটাকে আমরা বলি অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক এবং হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক এবং হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা, অ্যালিসাইক্লিক কারা? যে সমস্ত সাইক্লিক যৌগ অ্যারোমেটিক না তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিকের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সাইক্লো অ্যালকেন সমূহ। সাইক্লো অ্যালকেন সমূহ আমি একটু বলে রাখি, এখান থেকে বেসিক্যালি কোন ধরনের প্রশ্ন হয়, নিচের কোনটি অ্যালিসাইক্লিক যৌগ প্রশ্ন করতে পারে, অথবা নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, কিংবা এমনও বলতে পারে নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ। সো আমরা উদাহরণগুলো একটু মনে রাখতে হবে। অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের উদাহরণ কি বললাম, সমস্ত সাইক্লো অ্যালকেন অর্থাৎ চাক্রিক অ্যালকেনগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। যেমন আমি কয়েকটা উদাহরণ লিখছি, CH2 এই যৌগটির নাম হচ্ছে সাইক্লো
প্রোপেন যদি চারটা থাকে, চারটা কার্বন যদি থাকে, আমরা জানি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা কি বলি? 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা বলি বিউটেন। যেহেতু যৌগটা চাকরিক, সো আগে একটা সাইক্লো কথা নিয়ে আসতে হবে। এই যৌগটির নাম তাহলে কি হবে? সাইক্লোবিউটেন। এভাবে আমরা সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেপটেন এভাবে হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বলবো অ্যালিসাইক্লিক যৌগসমূহের মধ্যে উদাহরণ হচ্ছে তোমার সাইক্লো অ্যালকেন সমূহ। এবার আসি কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগের মধ্যে একটি অ্যারোমেটিক যৌগ, যেমন আমরা বেনজিনের কথা বলতে পারি, বেনজিনের কথা বলতে পারি। আমরা চাইলে টলুইনের কথাও বলতে পারি। বেনজিনের সাথে আমরা চাইলে টলুইনের কথাও বলতে পারি। কেন বেনজিন এবং টলুইনকে বললাম? কারণ আমি বলেছিলাম হোমোসাইক্লিক যৌগ হতে হলে বা কার্বোসাইক্লিক যৌগ হতে হলে অবশ্যই সেখানে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কোনো মৌল থাকা যাবে না। আমরা জানি বেনজিনে 6টি কার্বন থাকে এবং 6টি হাইড্রোজেন থাকে। 6টি কার্বন এবং 6টি হাইড্রোজেন থাকে, এখানে অন্য কোনো হাইড্রোজেন পরমাণু নাই। সো আমরা বলতে পারি বেনজিন হচ্ছে একটি হোমোসাইক্লিক যৌগ। টলুইনের ক্ষেত্রে সেম ঘটনাটি ঘটে, কারণ টলুইনেও কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কোনো হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে না। এ পর্যায়ে আমরা জানবো হেটারোসাইক্লিক বা বিষম চাকরিক যৌগসমূহ সম্পর্কে। এখানের মধ্যেও আবার 2 রকমের হতে পারে। একটা হচ্ছে হ্যাটারো অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। হ্যাটারো অ্যালিসাইক্লিক এবং হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। হ্যাটারো অ্যালিসাইক্লিক এবং হ্যাটারো অ্যারোমেটিক, অর্থাৎ কিছু সাইক্লিক যৌগ, কিছু অ্যালিসাইক্লিক যৌগ এবং কিছু অ্যারোমেটিক যৌগ যেখানে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য হ্যাটারো পরমাণু উপস্থিত থাকতে পারে, তাদেরকে আমরা বলি হ্যাটারোসাইক্লিক যৌগ। যেমন একটা উদাহরণ দিলাম অ্যালিসাইক্লিকের, ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড, এটি হচ্ছে একটি ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড হচ্ছে একটি অ্যালিসাইক্লিক যৌগ। যেহেতু এখানে হ্যাটারো পরমাণু হিসেবে অক্সিজেন উপস্থিত আছে, সো আমরা বলতে পারি এটি হচ্ছে একটি হ্যাটারোসাইক্লিক যৌগ। এবার হ্যাটারো অ্যারোমেটিক যৌগগুলো সম্পর্কে আমরা জানবো। তোমরা জানো ফিউরান, থায়োফিন, পিরিডিন। ফিউরান, অক্সিজেন থাকলে আমরা বলবো ফিউরান, সালফার থাকলে আমরা বলবো থায়োফিন, এবং নাইট্রোজেন থাকলে আমরা বলবো হচ্ছে পিরিডিন। নাইট্রোজেন থাকলে আমরা বলবো হচ্ছে পিরিডিন। পিরিডিন অবশ্য একটা কার্বন বেশি থাকে। তাহলে থায়োফিন, ফিউরান এবং পিরিডিন এরা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ। আমি যদি আরেকটা বার রিভিউ করি তাহলে বলবো মুক্তশিকল বা অ্যালিফেটিক যৌগ। মুক্তশিকল বা অ্যালিফেটিক যৌগ 2 রকমের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকে, অর্থাৎ অ্যালকেন সমূহ হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকিন এবং অ্যালকাইন, দ্যাট মিনস যে সমস্ত হাইড্রোকার্বনে পাই বন্ধন থাকে তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই তাহলে আমরা গেলাম মুক্তশিকল বা অ্যালিফেটিক যৌগ সম্পর্কে। এবার আমরা জানবো সাইক্লিক বা চাকরিক যৌগ। সাইক্লিক বা চাকরিক যৌগ বলছিলাম বেসিক্যালি 2 ধরনের হয়, একটা হচ্ছে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক, আর একটা হচ্ছে হ্যাটারোসাইক্লিক। ঠিক আছে, হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক আবার 2 ধরনের হতে পারে। একটাকে আমরা বলেছি অ্যালিসাইক্লিক, আর একটাকে বলেছি অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক কারা? সাইক্লো অ্যালকেন সমূহ। চাকরিক অ্যালকেন সমূহ হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ। অ্যারোমেটিক কারা? হোমোসাইক্লিক অ্যারোমেটিক, অর্থাৎ ওই সমস্ত অ্যারোমেটিক যৌগ যেখানে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে। বেনজিন এবং টলুইন হচ্ছে অ্যারোমেটিক যৌগের মধ্যে হোমোসাইক্লিক। এবার আসি হ্যাটারোসাইক্লিক যৌগ। হ্যাটারো মানে হচ্ছে ভিন্ন, অর্থাৎ যে সমস্ত সাইক্লিক যৌগে কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য হ্যাটারো পরমাণু থাকতে পারে। নাইট্রোজেন থাকতে পারে, হ্যালোজেন থাকতে পারে, সালফার, ফসফরাস, অক্সিজেন ইত্যাদি থাকতে পারে। ঠিক আছে, হেটারোসাইক্লিক যৌগকে আমরা আবার 2 ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে হ্যাটারো অ্যালিসাইক্লিক, উদাহরণ হিসেবে আমি নিয়েছি ইথিলিন অক্সাইড। এরপর হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক। হ্যাটারো অ্যারোমেটিকের মধ্যে আমরা পেলাম থায়োফিন,
ফিউরান, পিরিডিন, পাইরল, এই উদাহরণগুলো পরীক্ষায় বেশি আসে। বিশেষ করে নিচের কোনটি হাইড্রো অ্যারোমেটিক যৌগ, এই টাইপের প্রশ্ন তো খুবই কমন, আমরা জানি। আচ্ছা, দুঃখিত, আমার কমেন্ট দেখতে একটু লেট হয়েছে, আমি এখনই দেখছি। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না? ঠিক আছে, বোর্ড ক্লিয়ার করার ট্রাই করা হচ্ছে। আচ্ছা, তোমরা অধৈর্য হয়ে গেলে হবে না আসলে ভাইয়া। তারিকুল ইসলাম বলছে আপনাদের বইও কি এরকম ঝাপসা? আচ্ছা ভাইয়া, একটু ধৈর্য ধরতে হবে, এভাবে অধৈর্য হলে হয় না। ঠিক আছে, তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের অনেক কিছু সহ্য করতে হবে। ঠিক আছে, অনেক কিছু সহ্য করতে হবে, এভাবে আসলে উত্তেজিত হয়ে যাওয়াটা কোনোভাবেই কাম্য নয়। তো আমরা বুঝতে পারছি তোমাদের সমস্যা হচ্ছে, আমাদেরও ইন্টারনেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আশা করি এখন মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, কোন অংশ থেকে আমাকে রিভিউ করতে হবে প্লিজ আমাকে একটু যদি তোমরা জানাও। আচ্ছা, কোনো লেকচার কি তোমরা বুঝতে পারোনি? কোন অংশ থেকে আমাকে কি আহ, আমার আসলে ইন্টারনেট সংযোগটি একটি ফোনে ছিল, আরেকটি ফোনে না থাকার কারণে কমেন্টগুলো দেখা যায়নি। হ্যাঁ, আমার আসলে আজকে এখানে মনিটরিংয়ে যারা থাকেন ওখানের মধ্যে সবাই থাকতে পারেননি, একটু কাজে ব্যস্ত ছিল, তো আমাকে একাই মনিটরিং করতে হচ্ছে। সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, সাময়িক অসুবিধার কারণে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ, আমি অবশ্যই আবার রিভিউ করব যেখান থেকে সমস্যা হয়েছিল। আচ্ছা, বারবার ব্লার হয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে স্ক্রিনটা